আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা বেশ কিছুদিন যাব যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে আলোচনা করতেছি। এর আগে আমি দুইটা ক্লাস নিয়েছিলাম, ম্যাডাম একটা ক্লাস নিয়েছে। তো আজকে আমি মূলত যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই আর্থিক বিবরণীর অর্থাৎ কোম্পানির আর্থিক বিবরণীর যে আমাদের প্রধান যে তথ্যগুলা অর্থাৎ হিন্টসগুলা আমাদের যেখানে যেখানে সমস্যা হইতে পারে ওই সমস্যাগুলোকে আমি এখানে নোটিফাই করছি, অর্থাৎ আমি এখানে লিখছি। এরপর এগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে আমরা সমাধান করব। আর এরপরে 4 নাম্বার উপযোগী কি কি প্রশ্ন হইতে পারে এই বিষয়গুলো আমি এখানে নোট করছি। তাহলে এই বিষয়গুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব। আশা করতেছি আজকের ক্লাসটা দেখার পর আমাদের কোম্পানির আর্থিক বিবরণীর আর কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। তো যেহেতু আমরা এখানে প্রথম থেকে বিস্তারিত আলোচনা করছি, তাহলে তোমাদের কাজটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত লেকচারটা দেখতে থাকো। প্রথম থেকে শেষ পর্যন্ত লেকচারটা দেখার পরে যদি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীতে কারো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা। আমি আশা করতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি ক্লাসটা দেখতে পারো তাহলে ইনশাআল্লাহ আমাদের এই যে কোম্পানির আর্থিক বিবরণীর আর কোনো সমস্যা থাকবে না, গ্রান্টেড। ওকে, শুরু করি আমরা। এখানে আমি 2 নম্বর প্রশ্নের উপযোগী যে প্রশ্নগুলো এখানে আমি মোটামুটি নোট করে নিয়েছি তোমাদের সুবিধার্থে, সেটা হচ্ছে বিভিন্ন বোর্ড কোশ্চেন প্লাস বিভিন্ন সরকারি কলেজ এবং বাংলাদেশের সেরা সেরা যে সমস্ত কলেজগুলোতে প্রশ্নগুলো হয় ওইখান থেকে প্রধান অর্থাৎ ম্যাক্সিমাম আসছে এই তথ্যগুলো আমরা এখানে নোটিফাই করছি আমি। আর এখানে হচ্ছে যে একইভাবে 4 নাম্বার উপযোগী কি কি প্রশ্ন হতে পারে এই বিষয়গুলোকে আমি লিখে নিয়েছি। ঠিক আছে, তাইলে আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমাদের এই যে আমাদের কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে আমাদের একটা কি থাকে, বই থাকে। আমরা আশা করি আজকে আমাদের এই বইটাকে আমরা কি করব, জয় করব ইনশাআল্লাহ। ওকে, এখন আরেকটা বিষয় তোমাদেরকে মনে করাই দিই, সেটা হচ্ছে প্রথম দিন আমি তোমাদেরকে বলছিলাম যে প্রথম ক্লাস যেদিন করছি ওই দিন আমি বলছিলাম যে আমাদের কোম্পানির আর্থিক বিবরণীগুলা কিভাবে প্রস্তুত করতে হয়, আয় বিবরণী কিভাবে করতে হয়, মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে করতে হয়, উদ্বৃত্তপত্র কিভাবে সাজাতে হয়, এই বিষয়গুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। তাহলে ওইটাও একটু ভালো করে দেখে ফেলবো। আবার আজকেরটা ভালো করে দেখবা, মাঝখানে আমরা যে 2টা ক্লাস করেছি ওগুলা একটু ভালো করে দেখবা। চলো আমরা আলোচনা শুরু করি। কারণ আমি বারবার তোমাদেরকে মনে করাই দিই, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান কখনো তুমি মুখস্থ করে কিছু করতে পারবা না। হিসাব বিজ্ঞানটা তোমাকে বুঝতে হবে, ভালো করে তোমাকে জানতে হবে, মাথার ভিতরে নিতে হবে, তাহলে তুমি ইনশাআল্লাহ হিসাব বিজ্ঞানটা করতে পারবা, বুঝতে পারবা। কারণ তুমি না বুঝে, তুমি কোনো অঙ্ক না বুঝে এরকম যদি তুমি 100 অঙ্ক যদি না করো, আচ্ছা সরি 100 অঙ্ক যদি সমাধান করো কিন্তু তুমি যদি না বুঝো তাহলে তোমার এখানে কোনো লাভ নাই। তোমার এটা শুধুমাত্র তোমার সময়টা নষ্ট হবে। কিন্তু তুমি বুঝে বুঝে যদি 5টা অঙ্ক যদি করতে পারো, 5টা অর্থাৎ বিভিন্ন তথ্য আছে এরকম যদি 5টা অঙ্ক যদি তুমি বুঝে বুঝে করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার কোম্পানির আর্থিক বিবরণীতে কোনো সমস্যা থাকবে না। শুধু কোম্পানির আর্থিক বিবরণী না, হিসাব বিজ্ঞানের যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি যদি একটু বুঝে বুঝে করতে পারো তাহলে তোমার হিসাব বিজ্ঞানে আর কোনো সমস্যা আশা করি থাকবে না। আর হিসাব বিজ্ঞানটা হচ্ছে টেকনিকের বিষয়, তোমার চিন্তার বিষয়, তোমার বুঝার বিষয়, এখানে মুখস্থ করার মতো কিছুই নাই। ঠিক আছে, ওকে আমরা আলোচনায় যাই। প্রথমত আমি এখানে যেটা লিখে আসার চেষ্টা করছি সেটা হচ্ছে নিট দেনাদার এবং নিট পাওনাদার পরিমাণ নির্ণয়। এখন চলো আমরা দেখে নিই কিভাবে নিট দেনাদার বা নিট পাওনাদারের পরিমাণটা নির্ণয় করা যায়। এখন নিট দেনাদার বা নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে জানতে হবে নিট দেনাদার বা নিট পাওনাদারের সাথে কি সমন্বয় থাকতে পারে। এক নম্বর হচ্ছে নিট দেনাদারটা আমরা প্রথমে বলি। নিট দেনাদার নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের প্রশ্নে যে রেয়া মিলে যে দেনাদারটা দেওয়া থাকে সেই দেনাদারটা আমরা প্রথমে কি করব, সেই দেনাদারটা আমরা প্রথমে লিখে ফেলবো। এরপরে 2 নম্বর পয়েন্ট,
2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা দেখব যে আমাদের রেয়া মিলে না, আমাদের সমন্বয়ে কোনো অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় আছে কিনা। কি বলছি? কোনো অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় আছে কিনা। যদি কোনো অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় যদি অর্থাৎ সমন্বয়ে দেওয়া থাকে, সে অলিখিত বিক্রয় বা অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় এই অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয়কে আমাদের এখানে কি করতে হবে? যোগ করতে হবে। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা দেখব যে আমাদের রেয়া মিলে অর্থাৎ সমন্বয়ে কোনো বিক্রয় ফেরত দেওয়া আছে কিনা। কি দেওয়া আছে কিনা? কোনো বিক্রয় ফেরত দেওয়া আছে কিনা। যদি কোনো বিক্রয় ফেরত যদি সমন্বয়ে দেওয়া থাকে, রেয়া মিলেটা না, রেয়া মিলেটা শুধু বিক্রয় থেকে বাদ দেব, সমন্বয়ের বিক্রয় ফেরত। কারণ সমন্বয়ের বিক্রয় ফেরতটা এই জন্য বাদ দেব কারণ বিক্রয় ফেরত সমন্বয় থাকা মানে এই বিক্রয় ফেরতটা হিসাবভুক্ত হয় নাই। তাহলে এটা হিসাবভুক্ত করার নিয়মটা হচ্ছে দেনা অর্থাৎ বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব কি ক্রেডিট। তাহলে দেনাদার থেকে বাদ দিতে হবে। সেজন্য আমরা সমন্বয়ে যদি কোনো বিক্রয় ফেরত থাকে, সেই বিক্রয় ফেরতটা বাদ দেব। তাহলে রেয়া মিলটা না, কোনটা? এটা সমন্বয়টা। বিক্রয় ফেরত অথবা বিক্রয় অথবা ফেরত সত্ত্বে ফেরিত পণ্য এরকমও থাকতে পারে, ওটার বিক্রয় মূল্যটা আমরা বাদ দেব। এরপরে হচ্ছে যে বাদ দেওয়ার পরে এখানে আরেকটা বিষয় বাদ দেব, সেটা হচ্ছে আমরা দেখব যে কোনো সমন্বয়ে কোনো অনাদায়ী পাওনা আছে কিনা। সমন্বয় কি কোনো অনাদায়ী পাওনা আছে কিনা। এটা অনেক রকম হইতে পারে। অনাদায়ী পাওনা অনাদায়ী দেনা, কুরিন, দেনাদারের অবলোপন বা দাঁড়াই বিক্রয়ের অবলোপন, এরকম কোন তথ্য আমাদের সমন্বয়ে আছে কিনা আমরা দেখব। যদি থাকে সেটাকে আমরা এখান থেকে বাদ দেব, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনাটা আমাদেরকে বাদ দিতে হবে। নতুন অনাদায়ী পাওনা আমরা বাদ দেব। ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে এগুলো সবগুলো যোগ বিয়োগ করার পর যে দেনাদারটা আমরা পাবো, এই দেনাদারের উপরে যদি আমাদের সমন্বয়ে যদি কোনো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন কুরিন সঞ্চিতি ধরতে বলে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা নতুন কুরিন সঞ্চিতি ধরতে বললে সেটাও আমরা বাদ দেব। সেটাও এখান থেকে কি করব? বাদ দেব। এরপরে যদি আমাদের রেয়া মিলে অর্থাৎ সমন্বয়ে কোনো দেনাদারের বাট্টা সঞ্চিতি ধরতে বলে, কি বলছি? দেনাদারের বাট্টা সঞ্চিতি ধরতে বলে, সেই দেনাদারের বাট্টা সঞ্চিতি আমরা বাদ দেব। তাইলে আমরা পাবো নিট দেনাদার। এতগুলো তথ্য একসাথে থাকবে না, আমাদের যে কোনো একটা বা দুইটা থাকবে। তাহলে প্রথমে আমরা কি করব? দেনাদারটা লিখবো। সমন্বয়ে যদি কোনো অলিখিত বিক্রয় বা দাঁড়ে বিক্রয় থাকে যোগ করব। সমন্বয়ে যদি কোনো বিক্রয় ফেরত বা ফেরত সত্ত্বে ফেরিত পণ্য, বিক্রয় অথবা ফেরত সত্ত্বে ফেরিত পণ্য থাকলে বাদ দেব। সমন্বয়ে যদি কোনো নতুন অনাদায়ী পাওনা বা নতুন অনাদায়ী দেনা বা কুরিন দেওয়া থাকলে বাদ দেব। বাদ দেওয়ার পরে যে টাকাটা পাবো ওই টাকার উপরে যদি আমাদের প্রশ্নে যদি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে বলে ওইটাও আমরা বাদ দেব। যদি আমাদের সমন্বয়ে যদি কোনো দেনাদারের বাট্টা সঞ্চিতি বের করতে বলে ওইটাও বের করে বাদ দেব। তাইলে আমরা পাবো নেট দেনাদারের পরিমাণটা। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে নেট পাওনাদার একইভাবে নেট পাওনাদার বের করবো আমরা কিভাবে? প্রথমে আমরা রেয়া মিলে যে পাওনাদার আছে সেটা লিখব। সমন্বয়ে দেখব যে কোনো অলিখিত ক্রয় অথবা দাঁড়ে ক্রয় আছে কিনা, থাকলে আমরা যোগ করব। ঠিক আছে? থাকলে আমরা কি করব? যোগ করব। এরপরে আমরা দেখব যে সমন্বয়ে কোনো দেনাদারের বাট্টা অর্থাৎ পাওনাদারের বাট্টা সঞ্চিতি আছে কিনা, সেটা থাকলে আমরা কি করব? বাদ দেব। আবার বলতেছি, প্রথমে আমরা পাওনাদারটা লিখবো রেয়া মিলেরটা, এরপর অলিখিত ক্রয় বা দাঁড়ে ক্রয় থাকলে যোগ করব। সমন্বয়ে যদি কোনো ক্রয় ফেরত দেওয়া থাকে, কোথায়? সমন্বয়ে যদি কোনো ক্রয় ফেরত দেওয়া থাকে সেটা আমরা বাদ দেব। এরপরে হচ্ছে যে লাস্ট ওয়ান হচ্ছে যে যদি আমাদের প্রশ্নে যদি পাওনাদারের বাট্টা সঞ্চিতি নির্ণয় করতে বলে সেই পাওনাদারের বাট্টা সঞ্চিতিটা আমরা কি করব? বাদ দেব। তাহলে আমাদের এখানে কি পেয়ে যাব? আমরা নিট পাওনাদারের পরিমাণটা পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, ডান। এরপরে আসো, এরপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করা। কিছুক্ষণ আগে আমরা বলছি অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কিভাবে নির্ণয় করতে হয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা মূলত বলছে আমাদের সমন্বয়টা। প্রথমে আমরা দেনাদারের সাথে সব যোগ বিয়োগ করে ফেলবো। সবগুলো কি করে ফেলবো? যোগ বিয়োগ করে ফেলবো, মানে যা যা থাকে যোগ বিয়োগ করার পরে এখানে দেনাদারে যে টাকাটা পাবো আমরা এই টাকার উপরে 5% প্রয়োগ করলে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণটা পেয়ে যাব। বুঝা গেছে? আবার তাহলে প্রথমে আমরা নেট দেনাদারটা বের করব।
কি বের করব আমরা? নেট দেনাদারটা বের করব। নেট দেনাদারের যে টাকাটা আসছে সেই টাকার উপরে অনাদায় পাওনা সঞ্চিতির যে পার্সেন্টেজটা প্রশ্নে দেওয়া থাকবে সেই পার্সেন্টেজটা প্রয়োগ করলে আমাদের অনাদায় পাওনা সঞ্চিতি বা নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণটা আমরা পেয়ে যাব। ওকে, ডান। এরপরে চলতি বছরে অনাদায় পাওনা খরচের পরিমাণ দেখাও। চলতি বছরে অনাদায়ে পাওনা খরচের পরিমাণটা দেখাও। তাহলে চলতি বছরে অনাদায়ে পাওনা খরচের পরিমাণটা আমরা কিভাবে দেখাবো? এটা একবারে সহজ। এটা হচ্ছে যে দেখো, প্রথমত হচ্ছে যে আমরা রেয়া মিলে অনাদায়ে পাওনা যেটা দেওয়া থাকে, রেয়া মিলে অনাদায়ে পাওনা যেটা ট্রায়াল ব্যালেন্স মানে রেয়া মিলে যেটা দেওয়া থাকে সেটা আমরা প্রথমে লিখব। এরপরে যোগ নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা এটা অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে, এটা আমরা যোগ করব। যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটাও অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয়, এটাও আমরা কি করব? যোগ করব। যোগ করার পরে টোটাল এখানে যে টাকাটা আমরা পাবো এখান থেকে মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে, এটা আমরা বাদ দেব। বাদ দেওয়ার পরে যে টাকাটা আমরা পাবো সেটা হচ্ছে চলতি বছরে, সেটা হচ্ছে যে আমাদের চলতি বছরে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। তাইলে আবার বলতেছি কিভাবে করব আমরা? প্রথমে রেয়া মিলের অনাদায়ী পাওনা যেটা আছে সেটা লিখব, সমন্বয়ে নতুন অনাদায়ী পাওনা যেটা নিতে বলছে সেটা লিখব, যোগ করব, সমন্বয়ে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব। তিনটা যোগ করার পরে রেয়া মিলে আমাদের যে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে সেটা বাদ দেব। তাহলে চলতি বছরে আমরা অনাদায়ী পাওনা খরচের পরিমাণটা পেয়ে যাব। ডান। এরপর অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ নির্ণয় করো। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ নির্ণয় করো। তোমাদেরকে একটা বিষয় বলি, তোমরা সবাই জানো, যেমন আমাদের অনেক সময় আমরা দেখি যে বিনিয়োগের পাশে এভাবে দেওয়া আছে 10% বিনিয়োগ, 10% কি বিনিয়োগ। ঋণের পাশে এরকম দেওয়া থাকে 5% ঋণ। একইভাবে অগ্রাধিকার শেয়ার মূলধনের ক্ষেত্রে দেখবা তোমরা এরকম দেওয়া থাকবে, মনে করো 10% অগ্রাধিকার শেয়ার মূলধন, 10% কি অগ্রাধিকার শেয়ার মূলধন, এরকম প্রশ্ন দেওয়া থাকে। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এই যে বিনিয়োগের পাশে যে পার্সেন্টেজটা আছে এটা দিয়ে কি কাজ করো তুমি? এটা দিয়ে আমরা কাজ করি, এটা দিয়ে আমরা বিনিয়োগের সুদটা বের করি, ঠিক আছে? ঋণের পাশের পার্সেন্টেজের কাজ দিয়ে কি করো তুমি? ঋণের সুদ বের করো। একইভাবে অগ্রাধিকার শেয়ার মূলধনের পাশে যে পার্সেন্টেজটা দেওয়া থাকে ওই পার্সেন্টেজটা প্রয়োগ করে অগ্রাধিকার শেয়ার মূলধনের লভ্যাংশটা বের করবা। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মূলধনের পাশে যে পার্সেন্টেজটা দেওয়া থাকে সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশের জন্য। কিসের জন্য? অগ্রাধিকার শেয়ার লভ্যাংশের জন্য, ঠিক আছে? অর্থাৎ ঋণের পার্সেন্টেজ দিয়ে যেমন আমরা ঋণের সুদ বের করি, বিনিয়োগের পার্সেন্টেজ দিয়ে যেমন আমরা বিনিয়োগের সুদ বের করি, এটা বলার দরকার নাই, না বললেও আমরা করি। ঠিক একইভাবে অগ্রাধিকার শেয়ার মূলধনের পাশে যে পার্সেন্টেজটা দেওয়া থাকে সেই পার্সেন্টেজ দিয়ে আমরা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা বের করি। তাইলে আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন প্রশ্নে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকার উপর আমাদের প্রশ্নে সামনে অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মূলধনের পাশে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেই পার্সেন্টেজটা টাকার উপরে প্রয়োগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ। ক্লিয়ার? ডান। এরপর আসো প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। এই প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণটা দুইভাবে নির্ণয় করতে বলতে পারে। প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণটা দুইভাবে নির্ণয় করতে বলতে পারে। কিরকম? একটা হচ্ছে শেয়ার মূলধনের উপর, একটা হচ্ছে শেয়ার মূলধনের উপর একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, আর একটা হচ্ছে মনে করো শেয়ার প্রতি 2 টাকা বা 1 টাকা যা বলে, এভাবে আমাদের দুইভাবে বলতে পারে। প্রথমটা সমাধান করি। যদি আমাদের প্রশ্নে বলে যে নিচে এটা সমন্বয় বলা থাকবে যে শেয়ার মূলধনের উপরে 5% বা 10% কি 5% বা 10% প্রস্তাবিত লভ্যাংশ ধরো অথবা ঘোষণাকৃত লভ্যাংশ ধরো, সেক্ষেত্রে আমরা শেয়ার মূলধন যেটা দেওয়া থাকবে রেয়া মিলে, দেখো এখানে আমাদের দুই রকমের মূলধন দেওয়া থাকবে, একটা হচ্ছে অনুমোদিত মূলধন আর একটা হচ্ছে আমাদের বিলিখিত এবং তলবকৃত মূলধন, আরেকটা হচ্ছে যে কি বিলিখিত এবং তলবকৃত মূলধন। সোজা কথায় আমি যদি একবার শর্টকাটে বলি সেটা হচ্ছে আমাদের রেয়া মিলে যে ইস্যুকৃত মূলধন বা বিলিখিত বা তলবকৃত মূলধন যেটা দেওয়া থাকবে সেই টাকার উপর আমরা পার্সেন্টেজ প্রয়োগ করলে আমরা এখানে প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণটা পাবো। কিন্তু
আমাদের প্রশ্নে যদি অনাদায়ী তলব, কথাগুলো বুঝতে হবে, প্রশ্নে যদি রেয়া মিলে যদি অনাদায়ী তলব বা বকেয়া তলব দেওয়া থাকে, প্রশ্নে যদি অনাদায়ী তলব বা বকেয়া তলব দেওয়া থাকে, শেয়ার মূলধন থেকে, শেয়ার মূলধন কোনটা, যেটা রেয়া মিলে থাকবে সেটা, অর্থাৎ তলবকৃত এবং বিলিখিতটা, সেই তলবকৃত এবং বিলিখিত মূলধন থেকে যদি প্রশ্নে অনাদায়ী তলব বা বকেয়া তলব দেওয়া থাকে, সে শেয়ার মূলধন থেকে অনাদায়ী তলব এবং বকেয়া তলবটা আমরা বাদ দেব। বাদ দেওয়ার পর যে টাকাটা পাবো সেই টাকার উপরে যত পার্সেন্ট বলবে পার্সেন্টেজটা প্রয়োগ করে দিলে আমাদের প্রস্তাবিত লভ্যাংশ অথবা ঘোষণাকৃত লভ্যাংশের পরিমাণটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তাইলে এখানে আমাদেরকে দেখতে হবে, লভ্যাংশ নির্ণয় করার সময় আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্রশ্নে অনাদায়ী তলব বা বকেয়া তলব আছে কি না। যদি থাকে তাহলে মূলধন থেকে ওই টাকাটা বাদ দেব, বাদ দেওয়ার পরে যে টাকাটা পাবো সেই টাকার উপরে পার্সেন্টেজ প্রয়োগ করলে আমাদের এখানে প্রস্তাবিত লভ্যাংশটা পেয়ে যাব বা ঘোষণাকৃত লভ্যাংশটা পেয়ে যাব। এরপরে প্রদেয় লভ্যাংশের পরিমাণটা নির্ণয় করো। এই প্রদেয় লভ্যাংশের পরিমাণটা নির্ণয় করাও আমাদের প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণের মতো, তবে প্রদেয় লভ্যাংশটা যদি নির্ণয় করতে বলে প্রশ্নে এরকম বলতে পারে যে কোম্পানি, অর্থাৎ কোম্পানি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ, এখন একটু আমি তোমাদেরকে এখানে আলোচনা করে দিই, সেটা হচ্ছে কোম্পানি সাধারণত দুই ধরনের লভ্যাংশ, দুইবার লভ্যাংশ ঘোষণা করতে পারে। একটা হচ্ছে তোমার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, আরেকটা হচ্ছে যে তোমার ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ। মনে রাখবা এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা হচ্ছে কোম্পানির যদি প্রচুর পরিমাণে মুনাফা হচ্ছে তখন বছরের মাঝামাঝি সময়ে যদি কোনো লভ্যাংশ ঘোষণা করে তখন তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। তাহলে আমাদের এখানে পরীক্ষায় নৈর্ব্যক্তিকে আসতে পারে যে অন্তর্বর্তীকালীন কখন ঘোষণা করা হয়, সেটা হচ্ছে বছরের মাঝামাঝি সময় বা হিসাবকালের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা ঘোষণা করা হয়। ঠিক আছে? আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা আমাদের রেয়া মিলে দেওয়া থাকবে। আর ঘোষণাকৃত লভ্যাংশটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম। এখন প্রদেয় লভ্যাংশ হচ্ছে অনেক সময় প্রশ্নে এরকম বলা থাকে, অনেক সময় প্রশ্নে এরকম বলা থাকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করো। কথাগুলো বুঝবা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করো। তাহলে আমি একটু তোমাদেরকে এটা একটু মুছে দিই, আমি উপরে একটু লিখি, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করো। একটু দেখো, মনে করো আমাদের রেয়া মিলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া আছে 10,000 টাকা, দেওয়া আছে 10,000 টাকা। সমন্বয়ে বলছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করো, ঘোষণা করো। তাইলে মনে করো শেয়ার মূলধন আছে আমাদের 3 লক্ষ টাকা, শেয়ার মূলধন আছে 3 লক্ষ টাকা। তাইলে দেখো এই 3 লক্ষ টাকার উপরে 10% প্রয়োগ করলে আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ আসতেছে কত টাকা? 30,000 টাকা। আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ আসছে কত টাকা? 30,000 টাকা। এখানে একটা বিষয় তোমার দেখো, তাহলে আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ আসছে 30,000 টাকা। এখন এখানে কি বলছে একটু প্রশ্নটা আমরা দেখি। এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ মানে এই 30,000 টাকার মধ্যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এই 10,000 টাকা কি আছে? অন্তর্ভুক্ত আছে। তাহলে এখান থেকে যদি আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা 10,000 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে যে 20,000 টাকা পাওয়া যাচ্ছে এই 20,000 টাকাই হচ্ছে আমাদের কি? এই প্রদেয় লভ্যাংশ। এই 10,000 টাকাটাই হচ্ছে যে 20,000 টাকাটাই হচ্ছে যে প্রদেয় লভ্যাংশ। তাহলে প্রদেয় লভ্যাংশটা যদি আমাদের প্রশ্নে এরকম বলে যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ
প্রস্তাব ঘোষণাকৃত লভ্যাংশ এত টাকা হবে বা এত পার্সেন্ট ধরতে হবে, তখন আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ থেকে বা প্রস্তাবিত লভ্যাংশ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা বাদ দেওয়ার পরে যে টাকাটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রদেয় লভ্যাংশ। আরেকটা বিষয় এখানে মনে রাখবা, যদি প্রশ্নে এরকম বলে যে মোট অর্থাৎ শেয়ার মূলধনের উপরে মোট লভ্যাংশ হবে 10%, কথা বুঝতে হবে, শেয়ার মূলধনের উপরে মোট লভ্যাংশ হবে 10%, শেয়ার মূলধনের উপরে মোট লভ্যাংশ হবে 10%, তাহলে শেয়ার মূলধন 3 লক্ষ টাকা, মোট লভ্যাংশ বলছে 10%, তাহলে মোট লভ্যাংশ হবে কত টাকা? 30,000 টাকা। সেক্ষেত্রে যদি আমাদের প্রশ্নে রেয়া মিলে যদি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া থাকে, তাহলে ওই মোট মূল লভ্যাংশ থেকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা বাদ দেওয়ার পরে যেটা পাওয়া যাবে সেটা হবে আমাদের প্রদেয় লভ্যাংশ। বুঝে গেছে? তাহলে প্রদেয় লভ্যাংশটা হচ্ছে যে আমাদের রেয়া মিলে যদি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া থাকে, মোট লভ্যাংশ থেকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা বাদ দেওয়ার পরে যে লভ্যাংশটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের প্রদেয় লভ্যাংশ। এর আগে দিয়ে আমরা ঘোষণাকৃত লভ্যাংশ নির্ণয় করার ক্ষেত্রে আমি দুইটা নিয়মের কথা বলছিলাম, আরেকটা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকবে, আরেকটা বলা থাকে যে শেয়ার প্রতি, আরেকটা বলা থাকে কি শেয়ার প্রতি। যদি শেয়ার প্রতি বলা থাকে, আমাদের ইস্যুকৃত শেয়ার যেটা আছে, যেটা রেয়া মিলে ইস্যুকৃত শেয়ার যেটা দেওয়া আছে, এই ইস্যুকৃত শেয়ারের উপরে প্রতি শেয়ার প্রতি যত টাকা করে বলে অত টাকা গুণ করে দিলে, যেমন ইস্যুকৃত শেয়ার আছে মনে করো 8,000 টাকা, 8,000 শেয়ার, তাহলে আমাদের শেয়ার প্রতি বলছে 2 টাকা করে লভ্যাংশ করো, তাহলে 8,000 গুণ 2, তাহলে 16,000 টাকা হবে আমাদের প্রস্তাবিত বা ঘোষণাকৃত লভ্যাংশটা। বুঝে গেছে? অনেক সময় আমাদের প্রশ্নে কি দেওয়া থাকে না, ইস্যুকৃত শেয়ারের পরিমাণটা দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমাদের মোট টাকাটা দেওয়া থাকে। তাহলে আমাদেরকে যদি শেয়ার প্রতি লভ্যাংশ 2 টাকা করে হয়, তাহলে আমাদেরকে ইস্যুকৃত শেয়ারের পরিমাণটা জানতে হবে না? এটা আমরা তাহলে কিভাবে বের করব? এটা বের করব আমরা একবারে সহজ। মূলধন যেটা দেওয়া থাকবে, মনে করো মূলধন আছে 8 লক্ষ টাকা, এখানে শেয়ার প্রতি টাকা দেওয়া থাকবে, অর্থাৎ প্রতি শেয়ারের দাম দেওয়া থাকবে, হয় উপরে প্রশ্নে দেওয়া থাকবে না নিচে দেওয়া থাকবে। মনে করো প্রতি শেয়ারের দাম হচ্ছে যে কত টাকা? 100 টাকা। তাহলে আমাদের শেয়ারের সংখ্যা কত? 8,000। এই 8,000 শেয়ার পেলাম, এটার সাথে আমরা 2 গুণ করে দিলে মোট আমাদের কি পাওয়া যাবে? লভ্যাংশের পরিমাণটা পেয়ে যাব। ওকে, ডান, এটাও শেষ আমাদের। এরপরে আসি, এরপরে হচ্ছে আমাদের, তাহলে এটা গেল বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রি অনেক সহজ একটা বিষয়, এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করাটা অনেক সহজ একটা বিষয়, আমরা আগেও শিখছি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার নিয়মটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। এটা 4 নম্বরের জন্য আসতে পারে। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র। তবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রশ্নে যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে, বুঝবা, প্রশ্নে রেয়া মিলে যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে, রেয়া মিলে যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে, সেই সমন্বিত ক্রয়ের সাথে, কারণ এই সমন্বিত ক্রয় সূত্র, এই সমন্বিত ক্রয় সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় বিয়োগ সমাপনী মজুদ। দেখো, প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয় বিয়োগ সমাপনী মজুদ, তাহলে আমরা কি পাচ্ছি? সমন্বিত ক্রয় পাচ্ছি। এটা হচ্ছে সমন্বিত ক্রয় নির্ণয় করার সূত্র। এখন রেয়া মিলে যদি আমার সমন্বিত ক্রয় যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় হবে, বিক্রিত পণ্যের ব্যয় হবে এই সমন্বিত ক্রয়ের সাথে শুধুমাত্র আমরা প্রত্যক্ষ খরচ যোগ করে দেব, অর্থাৎ সমন্বিত ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করে দিলে বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ সমন্বিত ক্রয় যদি প্রশ্নে দেওয়া থাকে, তখন আমরা সমন্বিত ক্রয় যেটা দেওয়া থাকবে ওইটার সাথে আমরা প্রত্যক্ষ খরচগুলো যোগ করে দিলে কি পেয়ে যাব? বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। আর যদি প্রশ্নে যদি সমন্বিত ক্রয় দেওয়া না থাকে, তাহলে আমাদের নরমাল নিয়ম সূত্রটা, সেটা কি? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা শিখলাম বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয়। এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদের কিসে আসতে পারে? 4 নম্বরও আসতে পারে। ঠিক আছে, ওকে, ডান। এরপর আসো বিনিয়োগের এবং ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। এই বিনিয়োগের এবং ঋণের সুদের পরিমাণটা এটা আমরা আগে থেকেও জানি, তবে একটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে রেয়া সমন্বয়ে যদি তোমার বিনিয়োগের সুদ এবং ঋণের সুদ নির্ণয় করার কথা না বলে,
কিন্তু আমাদের বিনিয়োগের পাশে এবং ঋণের পাশে যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমাদেরকে সুদ বের করতে হবে। মনে রাখবা সমন্বয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রেয়া মিলের সমন্বয় আর একটা হচ্ছে সমন্বয়। একটা হচ্ছে রেয়া মিলের সমন্বয় আর একটা হচ্ছে সমন্বয়ের সমন্বয়। অনেক ক্ষেত্রে আমাদের নিচের সমন্বয়ে কোনো তথ্য করার জন্য বলে, কিন্তু অনেক সময় রেয়া মিলে আমাদের হিন্সটা দেওয়া থাকে, সমন্বয়ে উল্লেখ করা থাকে না, সেক্ষেত্রেও আমাদেরকে ওই সমন্বয়টার কি করতে হবে, কাজ করতে হবে। তো বিনিয়োগের ক্ষেত্রে আর ঋণের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে উপরে বিনিয়োগের পাশে তারিখ দেওয়া আছে বা পার্সেন্টেজ দেওয়া আছে, ঋণের পাশে তারিখ দেওয়া আছে বা পার্সেন্টেজ দেওয়া আছে, তখন আমাদেরকে সুদের পরিমাণটা বের করে নিতে হবে। এখন আমাদের এখানে যে ঝামেলাটা আমরা মাঝে মাঝে করি সেটা হচ্ছে তারিখ থাকলে আমরা তারিখের কাজ করব। এখন তারিখটা মনে করো আমরা অঙ্কটা করতেছি 2018 সালের, আমাদের প্রশ্নে বলা আছে 10% বিনিয়োগ, মনে করে রেয়া মিলে আছে 1 লক্ষ টাকা, এখানে তারিখ আছে 1/7/2018, রেয়া মিলে বিনিয়োগের সুদ আছে মনে করো কত টাকা, বিনিয়োগের সুদ আছে মনে করো 3000 টাকা। এখন আমাদেরকে যদি বলে যে বিনিয়োগের বকেয়া সুদের পরিমাণটা নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে করব? বিনিয়োগের বকেয়া সুদের পরিমাণটা যদি আমাদেরকে নির্ণয়, প্রথমত হচ্ছে যে এই 1 লক্ষ টাকার উপরে 10% করলে আমাদের আসে 10,000 টাকা। কত টাকা আসে? কিন্তু আমাদের এখানে তারিখটা, এখন তারিখটা আমরা একটু দেখব আমাদের হিসাবকাল, যেটা হিসাবকালের সাথে আমাদের তারিখটার এই সালটা মিলে আছে কিনা। এটা যদি তোমার 17 সাল থাকে, এটা যদি কত থাকে 17 থাকে, তখন কিন্তু আমাদের এই তারিখটা এখানে বিবেচনা করা যাবে না, এখানে 1 বছরের সুদ ধরতে হবে। কিন্তু তারিখটা যদি এখানে আমাদের 18 দেওয়া থাকে, কি দেওয়া থাকে 18 দেওয়া থাকে, তখন আমরা হিসাবকাল এবং আমাদের বিনিয়োগের তারিখ যদি একই রকম থাকে তাহলে তারিখটা আমরা বিবেচনা করব। কিন্তু আমাদের এখানে সালটা যদি আগের বছরে থাকে তো বা আগের কোনো বছরে থাকে, তখন আমাদের এখানে তারিখটার কোনো কাজ হবে না, তখন আমাদের পুরো 1 বছরের সুদ ধরতে হবে। তো আসো মনে করো এখানে 18 দেওয়া আছে, তাহলে আমাদেরকে এখানে 6 মাসের সুদ ধরতে হবে। 6 মাসের সুদ ধরলে আসতেছে 5000 টাকা। কত টাকা? 5000 টাকা। অর্থাৎ আমাদের এই 6 মাসে মোট সুদ পাবো আমরা 5000 টাকা। অলরেডি আমরা পেয়ে গেছি কত টাকা? 3000 টাকা। তাহলে আমাদের বকেয়া বিনিয়োগের সুদ হবে 2000 টাকা। বুঝা গেছে? ওকে। একইভাবে আমাদের ঋণের ক্ষেত্রেও হইতে পারে। ঋণের আমাদের এখানে তারিখের সাথে এখানের এই সালের সাথে এই সালটা মিলাই দেখব, যদি একই রকম থাকে ঋণের সাথে বা বিনিয়োগের সাথে যদি কোনো তারিখ থাকে, তারিখটা আমরা বিবেচনা করব। যদি আমাদের এখানে তারিখটা যদি আগের বছরের হয় তাহলে আমরা পুরো বছরের সুদ ধরবো, তখন আমাদের এখানে তারিখটা বিবেচনা করব না। আমরা দেখব যে ঋণের সুদ অথবা বিনিয়োগের সুদ নির্ণয় করার সময় আমাদের রেয়া মিলে আগে থেকে কোনো ঋণের সুদ বা বিনিয়োগের সুদ আছে কিনা, যদি থাকে যত টাকা বের হবে ওটা থেকে যেটা আমরা অলরেডি দিয়ে ফেলছি বা পেয়ে গেছি ওটা বাদ দিয়ে বাকিটা হবে আমাদের বকেয়া। ক্লিয়ার? ওকে। এরপরে আসো, এরপরে হচ্ছে যে আমাদের নেট ক্রয় এবং নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নেট ক্রয় এবং নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নেট ক্রয়টা আমরা আগে থেকে জানি, এটা আমরা সে ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। নেট ক্রয়টা হচ্ছে ক্রয়ের সাথে যত ধরনের কাজকর্ম আছে, যেমন ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করবা, দাঁড়ে ক্রয় থাকলে যোগ করবা, ক্রয় ফেরত থাকলে বাদ দিবা, সমন্বয় অথবা রেয়া মিলে। তারপরে হচ্ছে যে আমাদের পণ্য, অর্থাৎ যে কোনো লেনদেনের কারণে যদি আমাদের ক্রয়ের পরিমাণটা কমে যায়, যেমন আমাদের এখানে পণ্য উত্তোলন করতে পারে, পণ্য বিতরণ করতে পারে, মালিক পণ্য উত্তোলন করে নিয়ে যেতে পারে, এই সবগুলা কাজকর্ম করলে আমরা নেট ক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। তাহলে নেট ক্রয় মানে ক্রয় যোগ অলিখিত ক্রয় বা দাঁড়ে ক্রয় বিয়োগ ক্রয় ফেরত, তারপরে হচ্ছে আমাদের বিয়োগ পণ্য উত্তোলন বিয়োগ পণ্য বিতরণ, এটা হচ্ছে যে আমাদের কি। এরপর হচ্ছে যে বিয়োগ আগুনে বিনষ্ট পণ্য, এগুলো সবগুলো যোগ বিয়োগ করলে আমরা নেট ক্রয়টা পাবো। একইভাবে নেট বিক্রয়টাও সেম। নেট বিক্রয়টাও আমাদের বিক্রয়ের সাথে যতগুলো কাজ হয়, যেমন বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হয়, বিক্রয় বারটা বাদ দিতে হয়, তারপর অলিখিত বিক্রয় থাকলে যোগ করতে হয়, বিক্রয় অথবা ফেরত সত্ত্বে পণ্য থাকলে বাদ দিতে হয়, তারপর হচ্ছে যে মুনাফাবিহীন বিক্রয় থাকলে ক্রয় থেকেও বাদ দিতে হয়, বিক্রয় থেকেও বাদ দিতে হয়। তাহলে আমরা কি পাবো? নেট বিক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। এখন ব্যাট চলতি হিসাব নির্ণয় করো বা বিক্রয় বা ব্যয় বিক্রয় ব্যাট নির্ণয় করো। এখন আমাদের অনেক সময় দেখা যায় যে প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, প্রশ্নে আমাদের ক্রয় বা বিক্রয়ের সাথে ব্যাট দেওয়া আছে, প্রশ্নে আমাদের ক্রয় বা বিক্রয়ের সাথে কি দেওয়া আছে? ব্যাট দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা ব্যাট ব্যাট সহ বললে আমরা আগে থেকে শিখছি, আমাদের ব্যাট সহ বললে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে যে অর্থাৎ প্রথমে আমরা নেট ক্রয় এবং নেট বিক্রয়টা বের করে ফেলি, যদি ব্যাট সহ বলা থাকে, পার্সেন্টেজ বলা না থাকলে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করে আমরা ব্যাটের পরিমাণটা বের করি। তো ব্যাট চলতি হিসাব করার নিয়মটা হচ্ছে আমরা একটা খতিয়ান করব,
আমরা একটা খতিয়ান করব, চলমানও করতে পারো তুমি, টিচকও করতে পারো। করার পরে ব্যাট চলতি হিসাবের জন্য এখন আমাদের রেয়ামিলে যদি কোনো ব্যাটের তথ্য দেওয়া থাকে, সেই ব্যাটের তথ্য দেওয়া থাকলে সেটা ডেবিট হলে ডেবিট দিকে লিখবো, অর্থাৎ ব্যালেন্স বিডি বলে। অর্থাৎ আমাদের ব্যাট চলতি হিসাবে যদি রেয়ামিলে কোনো তথ্য দেওয়া থাকে, সেটা ডেবিট হলে জেরের ডেবিট দিকে লিখবো, ক্রেডিট হলে জেরের ক্রেডিট দিকে লিখবো। এরপর আমরা ক্রয় ব্যয় বের করব, অর্থাৎ ক্রয় ব্যয় বের করার আগে আমাদেরকে প্রথমে নেট ক্রয় বের করে ফেলতে হবে। মানে ক্রয়ের সাথে যত যোগ বিয়োগ আছে, শুধুমাত্র আগুনে বিনষ্ট পণ্য ছাড়া, কি ছাড়া? আগুনে বিনষ্ট পণ্য ছাড়া যত যোগ বিয়োগ আছে সবগুলা করব। করার পরে 15 দ্বিগুণ 115 দিয়ে ভাগ করব। করার পরে আমাদের এখানে ক্রয় ব্যয় বের হবে, ডেবিট দিকে লিখবো। তারপর এখানে আগের ব্যালেন্সটা যদি ডেবিট থাকে যোগ করব, ক্রেডিট থাকলে আমরা বিয়োগ করে ব্যালেন্সটা আমরা এখানে বসাবো। একইভাবে বিক্রয় ব্যয়টা বের করব, প্রথমে নেট বিক্রয়টা বের করব, এরপরে 15 দ্বিগুণ 115 দিয়ে ভাগ করলে বিক্রয় ব্যয়টা বের হয়ে যাবে, ক্রেডিট দিকে বসাবো, তারপর আমরা এখানে ব্যালেন্সিংটা করব। এটা হচ্ছে আমাদের ব্যাট চলতি হিসাব করার নিয়ম। আর ক্রয় ব্যয় এবং বিক্রয় ব্যয় নির্ণয় করা তো আমরা বলছি, ক্রয় ব্যয় নির্ণয় করার সময় প্রথমে নেট ক্রয়টা বের করতে হবে। নেট ক্রয় থেকে যত ধরনের আমাদের, অর্থাৎ নেট ক্রয়ের সাথে অর্থাৎ 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করলে ক্রয় ব্যয় পাবো। একইভাবে বিক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ আমাদের 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? নেট বিক্রয়কে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করলে বিক্রয় ব্যয়ের পরিমাণটা পেয়ে যাব। কলকজার অবচয়ের পরিমাণ। এখন প্রশ্ন করতে পারে, এত কিছু থাকতে আপনি কলকজার অবচয়টা কেন নিছেন? এটার নিশ্চয়ই কোনো কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এরকম যে আমাদের রেয়ামিলে মনে করো কলকজা দেওয়া আছে 80,000 টাকা। কত দেওয়া আছে? 80,000 টাকা। তোমার একটা সমন্বয়ে বলছে, এটা সবগুলো বোর্ড কোশ্চেন, সমন্বয়ে বলছে 1/7/2000, মনে করো 18 সালে, 18 সালে 50,000 টাকার কলকজা ক্রয় করা হয়, যার সংস্থাপন ব্যয় 5,000 টাকা, মজুরির অন্তর্ভুক্ত আছে। কলকজার উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। এটা ছিল আমাদের প্রশ্নটা। এখন চলো তাহলে কলকজার অবচয়টা আমরা তাহলে কিভাবে বের করব? দেখো কলকজার অবচয় প্রথমে দেখো, আমাদের বছরের শেষে, এটা তো ডিসেম্বর 31 তারিখের তথ্য, ডিসেম্বর 31 তারিখে আমাদের কলকজার পরিমাণ আছে 80,000 টাকা। এখন তুমি বছরের মাঝামাঝি সময়ে আরো কলকজা কিনছো 50,000 টাকা। প্রথম প্রশ্ন হচ্ছে এই 50,000 টাকাটা কি 80,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা, এটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। দেখো যেহেতু এটা ডিসেম্বর 31 তারিখের টাকা, এটা যেহেতু জুলাইয়ের 1 তারিখের টাকা, তাহলে এই 80,000 টাকার ভিতরে মাস্ট বি 50,000 টাকাটা অন্তর্ভুক্ত আছে। তাহলে যদি এই 50,000 টাকাটা যদি 80,000 টাকার মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমাদের প্রারম্ভিক কলকজা কত টাকা? ডেফিনেটলি 30,000 টাকা। তাহলে আমরা অবচয় নির্ণয় করার সময় একটু আলাদা করে করব। কিভাবে? প্রারম্ভিক কলকজার অবচয়, সেটা হবে 30,000 গুণ 10%, তাহলে 3,000 টাকা। এরপরে আমরা লিখব ক্রয়কৃত কলকজার অবচয়। এখন ক্রয়কৃত কলকজা হচ্ছে এখানে আছে 50,000, আবার এটার এই যে সংস্থাপন ব্যয় যে 5,000 টাকা, এটা তো কলকজার ভিতরে লিখে না, এটা কিসের ভিতরে অন্তর্ভুক্ত আছে বলছে? মজুরির মধ্যে। তাহলে এটা এখানে যোগ করতে হবে, যোগ 5,000। তাহলে টোটাল যে টাকাটা হবে এটার উপরে 10% করে আবার এটাকে 6 মাস করতে হবে। কেন 6 মাস করব? কারণ তুমি এটা কিনছো 1 জুলাই 2018 তে, তাহলে তুমি 6 মাস ব্যবহার করছো। তাহলে 55,000 টাকা 10% করলে 5,500 টাকা, এটা অর্ধেক করলে 2,750 টাকা। তাহলে যোগ করে দিলে মোট কলকজার অবচয়টা আমরা পেয়ে যাব। আশা করি বুঝে গেছো। ডান। এরপরে আসে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সম্পত্তির অবচয় নির্ণয়। নতুন
আমরা নরমালি যে কিছুক্ষণ আগে আমরা যে অবচয়টা করছি সেই অবচয় বলো যে কোনো কিছু প্রশ্নে বলা না থাকলে অর্থাৎ পার্সেন্টেজ প্রয়োগ করলে আমাদের অবচয়টা যেটা বের হয় সেটা ছিল সরলরৈখিক পদ্ধতিতে অবচয়। এখন প্রশ্নে যদি বলে দেয় যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে প্রথমত হচ্ছে যে সম্পত্তির আমাদের অবচয়টা নির্ণয় করতে বলছে, মনে করো আসবাবপত্র, আসবাবপত্রের মূল্য দেওয়া আছে মনে করো 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। এখন আমরা দেখব যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে বলে আমরা দেখব যে এই আসবাবপত্রের কোনো অবচয় সঞ্চিতি আছে কিনা। কি বলছি? কোনো অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় দেওয়া আছে কিনা রেয়া মিলে। অর্থাৎ আমাদের আসবাবপত্রের উপরে যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আসবাবপত্র তো আমাদের আছে, এরপর আমরা দেখব যে রেয়া মিলে আসবাবপত্রের কোনো পুঞ্জীবিত অবচয় দেওয়া আছে কিনা। মনে করো রেয়া মিলে পুঞ্জীবিত অবচয় আছে 10,000 টাকা, তাহলে আমাদের অবচয় নির্ণয় করার নিয়মটা হচ্ছে সম্পত্তির মূল্য থেকে ক্রমহ্রাসমান অবচয়ের পদ্ধতিতে অর্থাৎ অবচয় সঞ্চিতিটা বাদ দেওয়ার পরে যে টাকাটা পাবো সেই টাকার উপরে পার্সেন্টেজ প্রয়োগ করলে আমাদের অবচয়টা বের হবে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়। তাহলে আমরা যদি শর্টকাটে বলি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার নিয়মটা হচ্ছে সম্পত্তির মূল্য থেকে রেয়া মিলে যে ক্রমহ্রাসমান জের অর্থাৎ যে অবচয় সঞ্চিতি দেওয়া থাকে ওটা বাদ দেওয়ার পরে পার্সেন্টেজ প্রয়োগ করলে অবচয় বের হবে, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়। আবার বলতেছি, সম্পত্তির মূল্য থেকে রেয়া মিলে যে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় যেটা দেওয়া থাকে নির্দিষ্ট সম্পত্তি থেকে পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতিটা বাদ দেওয়ার পরে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকার উপরে পার্সেন্টেজ প্রয়োগ করলে তোমার ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের পরিমাণটা বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। এরপরে আরেকটা সুন্দর প্রশ্ন, এটা আমাদের গত বছর এর আগের বছর অর্থাৎ আমাদের একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছিল। প্রশ্নটা হচ্ছে যে এরকম যে নেট লাভ 1,05,000 টাকা হলে 5,000 টাকা বিক্রয়ের উপরে লাভের হার যদি 7% হয় তাহলে বিক্রয় কত হবে? ওকে, এখন অর্থাৎ আমাদের এই নেট লাভটা প্রশ্নে দেওয়া আছে, রেয়া মিলে দেওয়া থাকবে, বলছে বিক্রয়ের উপরে লাভের হার হচ্ছে 7%, তাহলে বিক্রয় কত? দেখো তাহলে বিক্রয়ের উপরে লাভের হার যদি 7% হয় তাহলে বিক্রয় কত আমাদেরকে বের করতে হবে। আমরা যদি অৌখিক নিয়মে যাই নেট লাভ অর্থাৎ নেট লাভ 60 টাকা হলে বিক্রয় কত টাকা? 7% মানে হচ্ছে যে কত টাকা? 100 টাকায় 60 টাকা, তাহলে 100 টাকা। বিক্রয় কত টাকা? 100 টাকা। তাহলে নেট লাভ যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় হবে 7/100 টাকা। সুতরাং নেট লাভ যদি 1 লক্ষ কত 5,000 টাকা হয় তাহলে বিক্রয় হবে 100 গুণ 1,05,000 ডিভাইডেড বাই 7, তাহলে আমাদের এখানে বিক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। ক্লিয়ার? এভাবে করতে হবে আমাদেরকে মূলত। ওকে, আবার বলতেছি 7% মানে হচ্ছে যে নেট লাভ 60 টাকা হলে বিক্রয় 100 টাকা, তাহলে 1 টাকা হলে আরো কম, তাহলে 1,05,000 টাকা হলে কত টাকা? বুঝা গেছে? এভাবে আমাদেরকে কি করতে হবে? এভাবে আমাদেরকে যদি পার্সেন্টেজ এভাবে দেওয়া থাকে এভাবে আমরা বের করব। এখন বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা নির্ণয় করো। এখন এই বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা হচ্ছে আমাদের অনেক সময় প্রশ্নে এরকম বলা থাকে যে বিজ্ঞাপনকে 4টি আর্থিক বছরের মধ্যে হিসাবভুক্ত করো, বা বিজ্ঞাপন 4 বছরের জন্য দেওয়া আছে, ঠিক আছে, বা বিজ্ঞাপন 5 বছরের জন্য দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে প্রথমে আমাদেরকে মোট বিজ্ঞাপনটা বের করতে হবে। প্রথমে আমাদেরকে কি করতে হবে? মোট বিজ্ঞাপনটা বের করতে হবে। মোট বিজ্ঞাপনটা বের করার পরে মোট বিজ্ঞাপন মানে হচ্ছে রেয়া মিলে বিজ্ঞাপন যেটা দেওয়া আছে এটার সাথে সমন্বয়ে যদি আমাদের কোনো নতুন করে পণ্য বিতরণ করে ওইটা আমরা যোগ করব। যোগ করার পরে মোট বিজ্ঞাপন যেটা আমরা পাবো, মোট বিজ্ঞাপন আমরা যেটা পাবো এই মোট বিজ্ঞাপনের টাকাটাকে এখন আমি দেখব যে আমার এই বিজ্ঞাপনটা কয় বছরের জন্য দেওয়া আছে, অর্থাৎ আমার বিজ্ঞাপনটা কয় বছরের জন্য দেওয়া আছে, মানে এই বিজ্ঞাপনটার মেয়াদ আমার কয় বছর, আমার বিজ্ঞাপনটার কি মেয়াদ কয় বছর, মেয়াদ যত বছর হয় এই মেয়াদ থেকে 1 বিয়োগ করব, মেয়াদ থেকে কি করব 1 বিয়োগ করব, তাইলে আমরা বিলম্বিত বিজ্ঞাপনটা পেয়ে যাব। কি রকম? যেমন মনে করো মোট বিজ্ঞাপন আসছে আমাদের 10,000 টাকা,
এই 10,000-কে মনে করো বলা আছে যে বিজ্ঞাপন 5 বছরের জন্য দেওয়া হয়েছে, তাহলে আমাদের মেয়াদ কয় বছর? 5 বছর। তারপরে 5 বিয়োগ 1 মানে 4, তাহলে 10,000-কে আমরা 4 দিয়ে গুণ করব, 5 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। আর যদি আমাদের যদি বছর দেওয়া না থাকে, অর্থাৎ এখানে যে বিষয়টা আমাদের মেইন সেটা হচ্ছে বিলম্বিত মানে অগ্রিম, অর্থাৎ 1 বছরটা সবসময় খরচ হয় আর অবশিষ্টগুলো হচ্ছে যে আমাদের কি বিলম্বিত হয়। তাহলে 5 বছরের জন্য দিলে 4 বছরটা তোমার বিলম্বিত, 1 বছরটা হচ্ছে অবলোপন। 3 বছরের জন্য দিলে 2 বছরটা তোমার বিলম্বিত, 1 বছরটা হচ্ছে যে তোমার কি অবলোপন। কিন্তু যদি আমাদেরকে প্রশ্নে যদি মেয়াদ না দিয়ে যদি বলে যে বিজ্ঞাপনের 3/2 অংশ কি করো? বিলম্বিত করো, তখন তো আমাদের অবশ্যই সুবিধা নাই। বিজ্ঞাপনে বিলম্বিত যদি বলে যে 2/3 অংশ করো, তাহলে আমরা 3/2 দিয়ে আমরা যা পাবো তাই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। কিন্তু প্রশ্নটা অনেক সময় ঘুরাই বলে যে বিজ্ঞাপনের 3/1 অবলোপন করো, বিজ্ঞাপনের 3/1 কি করো? অবলোপন করো। কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলছে মনে করো বিলম্বিত বিজ্ঞাপন। কি বের করতে বলছে? বিলম্বিত বিজ্ঞাপন। কিন্তু আমাদের হিন্ট দিছে কিসের? অবলোপনে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপনটা কিভাবে বের করব? একবারে সহজ। মোট বিজ্ঞাপনের টাকা যেটা বের হবে, এই মোট বিজ্ঞাপনের টাকাকে এখন আসো 3/এর ভিতরে 1/এ না তোমার অবলোপন, তাহলে বাকি 2 কি বিলম্বিত, তাহলে 2/3 বের হয়ে যাবে আমাদের বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা। গেল। বিক্রয় অথবা ফেরত সত্ত্বে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য নির্ণয়, অনেকবার পরীক্ষায় আসছে, এটা আমরা একটু বের করে দিই। বিক্রয় অথবা ফেরত সত্ত্বে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য নির্ণয় করো। এখানে আমাদের প্রশ্নটা আমরা একটু লিখি, কাল্পনিক তথ্য, অর্থাৎ আমাদের প্রশ্নটা এরকম থাকতে পারে যে বিক্রয় অথবা ফেরত সত্ত্বে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য 15,000 টাকা, বিক্রয়ের সময় 10%, বিক্রয়ের সময় ক্রয় মূল্যের উপর 10% লাভে পণ্য বিক্রয় করা হয়। এটা ক্রয় মূল্যটা আমাদেরকে বের করতে হবে। ক্রয় মূল্যটা আমাদেরকে কি বের করতে হবে। এখন আসো ক্রয় মূল্যটা আমরা কিভাবে বের করব। প্রথমত বলো এই 15,000 টাকাটা কি বিক্রয় মূল্য নাকি ক্রয় মূল্য? ডেফিনেটলি এটা বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্য। ঠিক আছে, ওকে। এখন ক্রয় মূল্যের উপরে 10% লাভ মানে কি? তো আমরা মনে করি যেহেতু আমাদের পার্সেন্টেজটা ক্রয় মূল্যের উপর দেওয়া আছে, মনে করে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। লাভ কত টাকা? 10 টাকা। তাহলে যোগ লাভ, লাভ হচ্ছে 10 টাকা। তাহলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে আমরা 110 টাকা, এটা পেলাম কি মূল্য? বিক্রয় মূল্য। এটা পেলাম কি মূল্য? বিক্রয় মূল্য। এখন আসো এই বিক্রয় মূল্য যদি তোমার, কারণ আমাদের যেহেতু প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য যদি তোমার 110 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি তোমার 15,000 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ঐকিক নিয়মে করলে কিভাবে করতে হবে? ঐকিক নিয়মে যদি আমরা দেখাই, ঐকিক নিয়মটা হচ্ছে এরকম যে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে তোমার 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে আরো কম, 110/100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি 15,000 টাকা হয়, গুণ করলে আমাদের এটা চলে আসবে, অর্থাৎ এটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বিক্রয়কৃত পণ্যের অর্থাৎ বিক্রয় অথবা ফেরত সত্ত্বে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্যটা বের করব। এখানে আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে এই বিক্রয় মূল্য 15,000 টাকাটা আমরা বিক্রয় থেকে বাদ দেব, দেনাদার থেকে বাদ দেব, আর ক্রয় মূল্য যেটা বের হবে এটা সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করব। গেল এটাও। এরপরে চলে আসি আমরা, এরপরে হচ্ছে যে আমাদের চলতি বছরে মনিহারি খরচের পরিমাণ নির্ণয় করো। চলতি বছরে মনিহারি খরচের পরিমাণ নির্ণয় করো। এটা নির্ণয় করার নিয়মটা হচ্ছে প্রথমে আমরা মনিহারি যেটা রেয়া মিলে আছে সেটা আমরা লিখে ফেলবো। লিখার পরে অনেক সময় বলতে পারে যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে, বলতে পারে আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের সাথে মনিহারি কি আছে? অন্তর্ভুক্ত আছে। এটাকে আমরা এখানে যোগ করব, যোগ প্রারম্ভিক মনিহারি। প্রারম্ভিক মনিহারি যোগ করব। আবার এই প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যদি মনিহারি অন্তর্ভুক্ত থাকে সেটাকে আবার আমরা প্রারম্ভিক মজুত পণ্য থেকে বাদ দেব,
এখানে আমরা যোগ করব। এরপরে অনেক সময় বলা থাকে যে আমাদের কি সমাপনী মজুত পণ্যের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে অথবা অব্যবহৃত মণিহারির পরিমাণ এত টাকা, তাহলে সমাপনী মণিহারি যেটা আছে সেটা আমরা বাদ দেব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মণিহারি খরচের পরিমাণ। তাহলে মণিহারি খরচটা কিভাবে বের করব? মণিহারি লিখবো, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে মণিহারি থাকলে যোগ করব, সমাপনী মজুত পণ্য থেকে মণিহারি থাকলে বিয়োগ করব, তাহলে আমরা মণিহারি খরচের পরিমাণটা পাবো। অর্থাৎ এটা না বলে আবার এরকমও বলতে পারে যে মণিহারি খরচ প্রশ্নে দেওয়া আছে, সমন্বয় বলছে যে চলতি বছরে মণিহারির 500 টাকা অব্যবহৃত থেকে গেছে, তাহলে মণিহারি যেটা আছে ওইটা থেকে অব্যবহৃতটা বাদ দিলে মণিহারি খরচের পরিমাণটা আমরা পেয়ে যাব। এরপরে আরেকটা প্রশ্ন আছে পরোক্ষ পরিচালনায়, তোমাদেরকে মুখস্থ করেছিলাম। পরোক্ষ পরিচালনায় আছে 3টা: কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, চালানি কারবারের লাভ। কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, চালানি কারবারের লাভ, এই বিষয়গুলো আমাদের সাধারণত 2 নম্বর প্রশ্নের উপযোগী আসে। আমাদের 2 নম্বর প্রশ্নে এরকম প্রশ্নটা হয় আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটার জন্য ইম্পর্টেন্ট। 4 নম্বর উপযোগী প্রশ্নের ভিতরে এই প্রথম দুইটা হচ্ছে যে আমাদের আয় বিবরণীতে, অর্থাৎ আয় বিবরণীর মাধ্যমে করব। মোট লাভ নির্ণয় করো মানে তুমি কি করবা? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত করলে আমার মোট লাভটা বের হয়ে যাবে। প্রথম আমরা নিট বিক্রয় করব, এরপরে বিক্রিত পণ্যের ব্যয় বের করব, মোট লাভ থেকে অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মোট লাভটা বের করব। এটা আমরা আয় বিবরণীর মাধ্যমে করব। একইভাবে নিট লাভ, মোট লাভ দেওয়া আছে, নিট লাভ বের করব। তাহলে আমরা মোট লাভ দিয়ে শুরু করব, নিচের দিকে পরিচালন ব্যয় বাদ দেবো, অপরিচালনায় যোগ করব, পরিচালন ব্যয় বিয়োগ করব। তাহলে আমরা নিচের দিকে করলে নিট লাভটা পেয়ে যাব আমরা। সংরক্ষিত আয়ের পরিমাণ নির্ণয় করো। সংরক্ষিত আয়ের পরিমাণও তোমাদেরকে মুখস্থ করাইছিলাম। সংরক্ষিত আয়ের পরিমাণ নির্ণয় করার জন্য লাস্ট আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে প্রথমে প্রারম্ভিক সংরক্ষিত আয় যেটা আছে এটা কলাম করবা, কলাম করে প্রারম্ভিক সংরক্ষিত আয়টা লিখে ফেলবা, এটার সাথে নিট লাভটা যোগ করবা, ঠিক আছে, নিট ক্ষতি হলে বিয়োগ করবা, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমরা দেখবো যে রেয়া মিলে কোনো আয়কর আছে কিনা, যদি রেয়া মিলে আয়কর বা আয়কর সঞ্চিতি থাকে সেটা আমরা এখান থেকে বাদ দেব, সেটা আমরা এখান থেকে কি করব? বাদ দেব, অর্থাৎ আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দেওয়ার পরে যে টাকাটা আছে সেটা বাদ দেব। এরপর আমরা সমন্বয় এবং রেয়া মিলে দুই জায়গায় আমাদের যদি কোনো লভ্যাংশ থাকে লভ্যাংশগুলো এখান থেকে বাদ দেব। এরপরে সমন্বয় যদি কোনো সঞ্চিতি তহবিল সৃষ্টি করতে বলে তাহলে সেটা আমরা এখান থেকে বাদ দেব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি চলে আসবে? সমাপনী সংরক্ষিত আয়ের পরিমাণটা চলে আসবে। অনেক সময় আমাদেরকে প্রশ্নে বলে যে মালিকানা সত্ত্বের পরিমাণটা নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণটা হচ্ছে, মনে রাখবা, আমরা বিবরণী করার পর আমরা শেয়ার মূলধন, এই শেয়ার মূলধনের অংশটা আমরা লিখব যা যা আছে, এরপরে সঞ্চিতি ও উদ্বৃত্তের অংশটা লিখব। এই শেয়ার মূলধন এবং সঞ্চিতি উদ্বৃত্ত এই দুইটা যোগ করে দিলে পাওয়া যাবে আমাদের মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব মানে শেয়ার মূলধন এবং সঞ্চিতি উদ্বৃত্ত এই দুইটার কাজ করে আমরা যোগ করে দিলে মালিকানা সত্ত্বের পরিমাণটা আমরা পেয়ে যাবো, আশা করি পারবো আমরা। এরপরে মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। মোট দায়ের পরিমাণ যদি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে হচ্ছে আমরা দীর্ঘমেয়াদী দায় লিখবো, চলতি দায় লিখবো। দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় যোগ করে দিলে আমাদের মোট দায়ের পরিমাণটা পেয়ে যাব। দেখো, ভবিষ্যৎ ব্যবস্থা না, দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়, শুধুমাত্র দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় যোগ করলে আমরা এখানে কি পাবো? আমরা মোট দায়ের পরিমাণটা পাবো। কারণ অনেক সময় আমরা চলতে বের করার সময় চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থা একসাথে লিখে ফেলি, কিন্তু আমাদের এখানে যদি মোট দায়ের পরিমাণটা বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী দায়ের সাথে চলতি দায়টা যোগ করে দিলে মোট দায়ের পরিমাণটা আমরা পেয়ে যাবো। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের পরিমাণটা নির্ণয় করো। তাহলে আর্থিক অবস্থার বিবরণী করে শুধুমাত্র আমরা সম্পত্তির পাঁচটা করব। শুধুমাত্র কোন পাঁচটা করব? সম্পত্তির পাঁচটা করব। আবার অনেক সময় বলে যে আর্থিক অবস্থার বিবরণীতে বাস্তব সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। বাস্তব সম্পত্তি বললে তখন হবে স্থায়ী সম্পদ, বিনিয়োগ সম্পদ, চলতি সম্পদ, এই তিনটা। আর যদি মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করে বা সম্পত্তির পাশ নির্ণয় করতে বলে তখন ওই যে অসমন্বিত ব্যয় সহ আসবে এখানে, ক্লিয়ার আছে? ওকে, এরপরে চলতি মূলধন। চলতি মূলধনের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। অর্থাৎ আমরা চলতি সম্পদটা টোটাল বের করে ফেলবো বিবরণীর মাধ্যমে, চলতি দায়টা টোটাল বের করে ফেলবো, চলতি সম্পদ থেকে চলতি দায়টা বিয়োগ করে দিলে আমাদের এখানে চলতি মূলধনের পরিমাণটা পেয়ে যাব, ঠিক আছে। এই যে আমরা বিষয়গুলো আলোচনা করছি, এখন তোমাদের কাজ হচ্ছে যা যা আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলাকে একটু মনোযোগ সহকারে দেখা, ঠিক আছে। আশা করি একটু বুঝে বুঝে দেখবা, আর যারা দেখতেছে না, যারা জানে না তাদেরকে একটু শেয়ার করে দিবা। আমাদের পরীক্ষা যেহেতু হবে, আমরা এখন থেকে পরীক্ষার প্রিপারেশন নেব। আমরা একটু সময় অনেক নষ্ট হয়ে গেছে, আমাদের প্রায় 1 বছর পর্যন্ত আমাদের সময় নষ্ট হয়ে গেল। এই সময়টা আমরা কিভাবে রিকভার করবো সেটা আমরা নিজেও
জানি না, সুতরাং সময়টাকে আর নষ্ট করবা না, একটু মনোযোগ সহকারে পড়ালেখা করো। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবা, এখানে যে কোনো হেল্পের জন্য আমার সাথে যোগাযোগ করবা, এখানে আমার ফোন নাম্বারও দেওয়া আছে, একটু দেখবা। ওকে, আজকের মতো শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।